ক্লাসে আপনাদের আবার একবার স্বাগতম জানাই। তো দেখুন, আপনারা অনেক দিন থেকে কমেন্ট করেছিলেন যে স্যার আমাদের 2024 জুলাইয়ে যে সিটেট অনুষ্ঠিত হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার কোয়েশন চাই, তার প্যাসেজগুলো আমরা চাই। তো আজকে আমরা এই যে জুলাই 2024, ঠিক আছে, জুলাই 2024 যে প্রশ্নগুলি আমাদের পরীক্ষায় এসেছিল, তো এই প্রশ্নগুলি আজকে আমরা এই ক্লাসে আমরা তার পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে আলোচনা করব। পরবর্তী সময় আমরা পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলো ডিসকাস করবো এক এক করে। তো আজকে প্রথমে আমরা এই সম্পূর্ণ প্রশ্নপত্র দেখতে পাচ্ছি। তো এই প্রশ্নপত্রের প্রথমে আমরা প্যাসেজগুলো দেখব। প্রথমে আমরা প্যাসেজটা দেখব, তারপর কবিতা দেখব, তারপর প্যাডাগজি। অর্থাৎ এই প্রশ্নপত্রের যে মোট 30টা প্রশ্ন রয়েছে, এই সম্পূর্ণ 30টা প্রশ্ন আজকে আমরা এই ক্লাসে সলভ করব। এবং প্যাসেজ প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেটাও দেখব, এবং আনসারগুলো আমরা অফিসিয়াল কিয়ের মতে আনসারগুলো আপনাদেরকে প্রোভাইড করব। তাই আনসার একটাও মিস্টেক থাকবে না, সবগুলো অথেন্টিক 100% কারেক্ট আনসার থাকবে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কী ধরনের প্রশ্ন এসেছিল সেটা আপনারা জেনে যান। তো সর্বপ্রথমে আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। তো সর্বপ্রথমে আপনারা প্যাসেজ দেখতে পাবেন। তো প্যাসেজ প্রথমে পড়বেন না, বারবার আমি একই কথা বলি, প্যাসেজ পড়বেন না। প্যাসেজ থেকে প্রথম প্রশ্নগুলো দেখে নিন। দেখুন, প্রথম প্রশ্নটা কী বলেছে দেখি। অধ্যাপক সরকারের পর্যবেক্ষণ অনুযায়ী কোন মন্তব্যটি সঠিক? ঠিক আছে, অধ্যাপক সরকার একজন ব্যক্তি ছিলেন, তার পর্যবেক্ষণ অনুযায়ী নিচের কোন মন্তব্যটি সঠিক? মন্তব্যগুলো একটু পড়ে নেই। 2 বাক্যের চেয়ে 1 বাক্যের প্রবাদ বেশি, 2 বাক্যের চেয়ে 3 বাক্যের প্রবাদ অনেক বেশি, 1 বাক্যের চেয়ে 3 বাক্যের প্রবাদ সামান্য বেশি, 1 বাক্যের চেয়ে 2 বাক্যের প্রবাদ বেশি। তো এই ক্ষেত্রে কোয়েশ্চন নাম্বার 91 যে বলেছে, তো 91 বলার ক্ষেত্রে আমরা একটু প্যাসেজে যাই। এখানে দেখুন, এখানে প্যাসেজে আপনারা গেলে ক্লিয়ার দেখতে পাবেন। সমকালীন বাংলার অন্যতম শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী পবিত্র সরকার, এখানে সরকারের কথা বলা হচ্ছে। সরকার কি বলেছিলেন? প্রবাদ হচ্ছে লোক অভিজ্ঞতা এবং লোকদর্শনের একটা সংহত এবং সুন্দর ভাষাগত রূপ, যা প্রায় একটি মাত্র বাক্যের হয়, কখনো দুটি বাক্যের হয়, কদাচিৎ দুটির বেশি বাক্য হয়। মানে এখানে একটি জিনিসটা দেখুন, প্রবাদ হচ্ছে একটি বাক্যের, প্রবাদ 1 বাক্যের হয়, কিন্তু 2 বাক্যের হয়, যেটা কখনো কখনো 2 বাক্যের হয়, কিন্তু প্রবাদ প্রায় মানে ম্যাক্সিমাম সময় প্রবাদ একটি মাত্র বাক্যের হয়। তো প্রবাদ একটি মাত্র বাক্যের হয়, সেটা আমরা কোথায় দেখি? এই দেখুন, প্রবাদ হচ্ছে কি 2 বাক্যের চেয়ে 1 বাক্যের প্রবাদ বেশি, এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, কারণ বলেছে কি 2 বাক্য হয়, কোনো কোনো সময় হয়, কিন্তু প্রায় সব সময় বা বেশিরভাগ সময় আমরা 1 বাক্যের প্রবাদ দেখতে পাই। সুতরাং 2 বাক্যের চেয়ে 1 বাক্যের প্রবাদ অনেক বেশি। ঠিক আছে, অপশন আমরা দেখলাম, কারেক্ট আনসার অপশন নাম্বার 1। তারপর দেখি কোয়েশ্চন নাম্বার 92। একদম প্যাসেজে ধরে ধরে আপনাদের আনসারগুলো দেখিয়ে দেব, কোথা থেকে কোন প্রশ্ন এসেছিল, আপনারা আনসারটা কি করে করবেন সবগুলা ডিটেলস আজকে আমরা দেখাবো, একদম লাইভ দেখতে পাচ্ছেন। সুতরাং সাথে থাকুন শেষ অবধি। আভানকের সঙ্গে শ্রী সরকার কথিত গদ্য নির্ভর ভাগধারার পার্থক্য কোথায়? তো শ্রী সরকার মানে এই যে অধ্যাপক সরকার বলতে শ্রী সরকারের কথা বলা হয়েছে। শ্রী সরকার মানে অধ্যাপক সরকার। তো সেই অধ্যাপক সরকারের যে কথিত গদ্য নির্ভর ভাগধারা, এই গদ্য নির্ভর ভাগধারা পার্থক্য কোথায়? উপদেশ বাক্যের অস্তিত্বে, সাধারণ সত্যের অস্তিত্বে, সংহতি বা সংক্ষিপ্তির অস্তিত্বে, নাকি অভিজ্ঞতার অস্তিত্বে? তো কোয়েশ্চন নাম্বার 92 আমরা যখন দেখব, এই দেখুন, এখানে বলেছে গদ্য নির্ভর ভাগধারা। আমরা গদ্য নির্ভর ভাগধারায় ছিলাম, তাই তো? তো গদ্য নির্ভর ভাগধারায় কোনো প্রচ্ছন্ন উপদেশ, কর্তব্য, অকর্তব্য, নির্দেশ বা তেমনি কোনো পার্থিব আভাস থাকে না, এমনই মত অধ্যাপক সরকারের। তো পার্থক্য বলতে এখানে এই যে এখানে প্রচ্ছন্ন, উপদেশ, কর্তব্য, অকর্তব্য, কোনো পার্থিব প্রজ্ঞা, এগুলো থাকছে। তো উপদেশ, কর্তব্য আর প্রজ্ঞা, এখানে কোনটা রয়েছে আমাদের অপশনে দেখি। আমাদের অপশনে দেখুন উপদেশ রয়েছে, তার মানে এখানে উপদেশ হবে কারেক্ট আনসার। আবার দেখুন গদ্য নির্ভর বাগধারার পার্থক্য কোথায়? এই দেখুন গদ্য নির্ভর বাগধারার কোথায় গেল ভাই? এইবার তো দেখলাম যে, এই দেখুন গদ্য নির্ভর বাগধারায় উপদেশ, কর্তব্য, অকর্তব্য, তার মানে উপদেশটা এখানে আছে। তো গদ্য নির্ভর বাগধারার ক্ষেত্রে পার্থক্য আমরা উপদেশের ক্ষেত্রে দেখতে পাই। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ভাষা বিজ্ঞানী রামাপ্রসাদ দের কথা অনুযায়ী রামাপ্রসাদ দে
একজন ব্যক্তি ছিলেন ভাষাবিজ্ঞানী। উনি কি বলেছিলেন যে প্রবাদ ও প্রবচন আলাদা, বাগধারা প্রবাদ ও প্রবচন সব এক। ঠিক আছে, বাগধারা প্রবাদ প্রবচন সব আলাদা আলাদা, বাগধারা এবং প্রবাদ আলাদা। এবার দেখি আমরা রামপ্রসাদ সেনের উক্তি। তো রামপ্রসাদ দে, দুঃখিত, এই দেখুন রামপ্রসাদ দে। তো রামপ্রসাদ দে বলেন পূর্ণবাক্যের প্রবাদ সেন্টেন্স বা প্রোভার্বাল ফ্রেজ যাকে বাগধারা বা প্রবচন বলা হয়। অর্থাৎ এখানে দেখুন প্রবাদ, প্রবাদ মানেই হচ্ছে বাগধারা বা প্রবচন। অর্থাৎ তিনি বলেছিলেন এখানে বা দেওয়া আছে, তার মানে প্রবাদ মানেই হচ্ছে বাগধারা, আর বাগধারাই মানে হচ্ছে প্রবাদ প্রবচন। তো ওনার রামপ্রসাদ দের কথা অনুযায়ী আমরা বুঝলাম যে প্রবাদ, বাগধারা এবং প্রবচন সবগুলো এক জিনিস, ডিফারেন্স নয়। কারণ এখানে বলা হয়েছে ক্লিয়ার, দেখুন পূর্ণবাক্যের প্রবাদ অর্থাৎ সেন্টেন্স যাকে আমরা বাগধারা বা প্রবচন বলি। তার মানে যে জিনিসটা প্রবাদ ওই জিনিসটাই বাগধারা, ওই জিনিসটাই প্রবচন। প্রবাদ, প্রবচন, বাগধারা সব সমান, সেখানে কোনো পার্থক্য নেই। তো এখানে কারেক্ট আনসার আমাদের কোয়েশ্চেন নম্বর 93 কারেক্ট আনসার হবে বাগধারা, প্রবাদ, প্রবচন সব এক জিনিস, অ্যাকর্ডিং টু রামপ্রসাদ দে। ঠিক আছে ভাই, ক্লিয়ারলি আমরা দেখলাম, পেসিজে আপনারাও আমাদের সঙ্গে দেখলেন তো। এবার দেখি গদ্যাংশটির মূল উদ্দেশ্য। প্রবাদের বৈচিত্র্য নির্ধারণ, প্রবাদের সংজ্ঞা নির্ধারণ, প্রবাদের প্রয়োজনীয়তা নির্ধারণ, তারপর হচ্ছে প্রবাদের উৎস নির্ধারণ। তো এখানে দেখুন প্রবাদে আমরা একটা জিনিস একটু ভালো করে একটু লক্ষ্য করুন, প্রবাদে বলেছি পেসিজে, এখানে দেখুন বলেছে প্রবাদ হলো, তার মানে প্রবাদের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। এখানে আবার দেখুন রামপ্রসাদ দের প্রবাদ বিষয়ে তিনি যে সংজ্ঞা দিয়েছিলেন এটা এইভাবে। ঠিক আছে, আবার আভানক এখানে আরেক ধরনের প্রবাদের সংজ্ঞা দিয়েছিলেন। তার মানে বিশিষ্টজন, অনেক ভাষাবিজ্ঞানী অনেকভাবেই এই প্যাসেজে কিন্তু সেই প্রবাদের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলেন। তার মানে এটা কারেক্ট আনসার হবে, গদ্যাংশটির মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাদের সংজ্ঞা নির্ধারণ করা। ঠিক আছে, তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2, প্রবাদের সংজ্ঞা নির্ধারণ করা হবে কারেক্ট আনসার। তো কোয়েশ্চন নম্বর 95, উদ্ধৃত গদ্যাংশটি আঞ্চলিক প্রবাদ সম্পর্কিত একটা গ্রন্থের সমালোচনা, বিজ্ঞাপন, পাঠ্য প্রতিক্রিয়া নাকি ভূমিকা। অর্থাৎ এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছি, এই যে প্যাসেজ, তো এই প্যাসেজটা যদি আমরা একটা গল্পের মধ্যে ইনক্লুড, একটা গ্রন্থের মধ্যে যদি ইনক্লুড করি, তাহলে এই যে প্যাসেজটা আমাদের গ্রন্থের সবার প্রথমে থাকবে, প্রথমে থাকা মানে ভূমিকা, প্রথমে থাকবে নাকি উপসংহার থাকবে নাকি মধ্যখানে থাকবে, কোথায় থাকবে। তো দেখুন এখানে প্রবাদের সংজ্ঞা বলেছে, সংজ্ঞা, ডেফিনেশন বা মিনিং, এই জিনিসগুলো কিন্তু সবসময় কোথায় থাকে, ভূমিকায় থাকে। আমরা ভূমিকায় সবসময় যে জিনিস নিয়ে আলোচনা করা হয় সেই জিনিসটা আসলে কি তার একটা সম্পূর্ণ একটা ধারণা আমরা পেয়ে যাই ভূমিকা থেকে। তো এটা বলেছে এখানে, এটা আমাদের ভূমিকায় থাকবে। এই প্যাসেজটা যদি একটা গ্রন্থ থাকে তাহলে সেটা আমাদের ভূমিকায় থাকছে। গরজে গয়লা ঢেলা বয় এর নিকটতম প্রবাদ প্রবচন। তো প্রবাদ প্রবচনগুলো আপনারা প্যাসেজে পাবেন না, এগুলো বাংলা ব্যাকরণের অংশ, তো ব্যাকরণগুলো আপনাকে দেখতে হবে। তো এখানে গরজে গয়লা ঢেলা বয় এটার নিকটতম প্রবাদ প্রবচন কোনটি হবে? এটা কারেক্ট আনসার হবে ঠেলার নাম বাবাজি। গরজে গয়লা ঢেলা বয়, অর্থাৎ এটার যা মিনিং দাঁড়ালো ঠেলার নাম বাবাজি, এটারও অর্থাৎ বিপদে পড়লে বোঝা যায়। ঠিক আছে, তার দুটারই মোটামুটি সেম অর্থ বোঝাচ্ছে। তা অধিকাংশে রূপক এবং মেটাফোর জাতীয় অলঙ্করণ। এখানে রূপক বলতে কী বোঝায়? রূপক বলতে রূপক যে অলঙ্কারের কথা বলা হয়েছে, আমরা বাংলা ব্যাকরণের একটা অংশ। রূপক অলঙ্কার বলতে আমরা কি বুঝি? কোয়েশ্চেন নম্বর 97, এটা কারেক্ট অ্যান্সার হবে একটি রূপের ওপর অন্য রূপের আরোপ করা। ঠিক আছে, আকাশের চাঁদ যেন ঝলসানো রুটি। ঠিক আছে, চাঁদের সঙ্গে রুটির তুলনা করা হয়েছে, অর্থাৎ চাঁদের সৌন্দর্য, তার চাঁদের রূপকে রুটির রূপের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, মুখ চন্দ্রের ন্যায়, ঠিক আছে, চন্দ্রমুখ, এই ধরনের আর কি। তারপর দেখিন ভাষা বিজ্ঞানী পবিত্র সরকারের মত অনুযায়ী প্রবাদের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে থাকে। তো ভাষাবিজ্ঞানী পবিত্র সরকারের মত অনুযায়ী প্রবাদের বিভিন্ন যে বৈশিষ্ট্যের মধ্যে কী থাকছে? অলঙ্করণহীন ব্যবহারিকতা, স্টাইলহীন ওজনহীন স্ট্র্যাটেজি নাকি অলঙ্করণযুক্ত সৌন্দর্য। এখানে কোয়েশ্চেন নম্বর 90টি আমরা যদি দেখি, একটু দেখতে হবে।
এই দেখুন, এখানে দেখুন অধ্যাপক সরকারের মতে স্ট্র্যাটেজি বা স্টাইল গুরুত্বপূর্ণ। প্রবাদে যেমন আছে অলঙ্করণ তেমনি আছে ওজন। তার মানে প্রবাদের স্ট্র্যাটেজি বা স্টাইল থাকতে হবে, অলঙ্করণ থাকতে হবে, ওজন থাকতে হবে, তাই তো? তো এই অনুযায়ী আমরা যদি আনসারে যাই, তো একটু দেখি আমরা এখানে। এখানে বলেছে অলঙ্করণহীন, কিন্তু না, আমরা দেখেছিলাম যে অলঙ্কার থাকতে হবে, তার মানে এটা ক্যান্সেল। ওজন থাকতে হবে, এখানে বলেছে ওজনহীন, এটা কী ধরনের কথা? এখানে বলেছে স্টাইলহীন, না, আমরা স্ট্র্যাটেজি বা স্টাইল থাকতে হবে, হীন বলেছে সেটা হবে না। সুতরাং অলঙ্করণ যুক্ত সৌন্দর্য, ঠিক আছে? তিনটা যদি এলিমিনেট করি তাহলে অলঙ্করণ যুক্ত সৌন্দর্য হবে কারেক্ট আনসার। আচ্ছা, গদ্যাংশে উল্লেখিত মতামত অনুসারে প্রবাদের মূল্য প্রধানত কিসের উপর নির্ভর করে? ডাইরেক্ট প্রশ্নের সঙ্গে ডাইরেক্ট উত্তর প্যাসেজে দেওয়া আছে, আমরা যদি একটু ভালো করে দেখি। এই দেখুন, প্রবাদের মূল্য ব্যবহারিকতার জন্য অর্থাৎ প্রয়োগগত। প্রবাদের মূল্যতাটা কিসের জন্য? ব্যবহারিকতার জন্য। এখানে দেখুন ব্যবহারিকতা কোথায় রয়েছে, এই দেখুন অপশন নাম্বার সিতে দেওয়া আছে কি ব্যবহারিকতা। গদ্যাংশে উল্লেখিত মতামত অনুসারে প্রবাদের মূল্য নির্ভর করে তার ব্যবহারিকতার উপর, ঠিক আছে? এই ছিল আমাদের যে গল্প থেকে, গদ্যাংশ থেকে কয়েকটি প্রশ্ন। এবার আমরা কবিতার থেকে প্রশ্নগুলো খুব শর্টলি আমরা দেখে নিই। আমার সন্ততির স্বপ্নে থাক, ঠিক আছে? এটা ব্রাভোরের প্রার্থনা, একটা কবিতা। আমার সন্ততির স্বপ্নে থাক, এখানে কবির কামনা তার সন্তানরা কি করে আমার সন্ততির স্বপ্নে থাক। এই দেখুন, এই তো জানুপথে বসে আছি পশ্চিম আজ বসন্তের শীর্ণ হাত ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততির স্বপ্নে থাক। অর্থাৎ কবি চাইছেন যে তার জীবনটা নষ্ট হয়ে যাও, কিন্তু তার ছেলেমেয়েরাগুলা যাতে খুব ভালো থাকে, অর্থাৎ স্বপ্ন সুন্দর জীবনযাপন করুক। আমার সন্ততির স্বপ্নে থাক, এটার অর্থ হচ্ছে এখানে কবির কামনা হচ্ছে তার সন্তানরা যেন স্বপ্ন সুন্দর জীবনযাপন করে। কবিতার চতুর্থ এবং পঞ্চম স্তবকে প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে আমরা দেখি, চতুর্থ এবং পঞ্চম স্তবক। এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তারপর এই 4 এবং 5, এই দুটা স্টেজে আমরা কি দেখতে পাই। এখানে দেখুন, আমার এই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে, অর্থাৎ নিজের বিপদ আমি নিজে ডেকে এনেছি, এটা বলেছেন। অর্থাৎ নিজে নিজেকে সমালোচনা করছেন, অর্থাৎ আত্মসমালোচনা। তো অপশন নাম্বার 2 আত্মসমালোচনা হবে এখানে কি কারেক্ট আনসার। এই কাব্য পংক্তিগুলি মূল পর্বগুলির কয় মাত্রার? এটা কিন্তু একটা ছন্দ অলঙ্কারের প্রশ্ন। আপনারা ছন্দর ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে 7 মাত্রার। মাত্রা কীভাবে নির্ণয় করতে হয়, অক্ষর কীভাবে নির্ণয় করতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি। কবিতাটির মধ্যে মূলত ব্যক্ত হয়েছে, তো এটা কারেক্ট আনসার হবে একটা অনস্বীকার্য দায়বদ্ধতা, অর্থাৎ তিনি নিজে পারেননি তাই অন্যকে দায়বদ্ধ করতে পারছেন না, তাই অনস্বীকার্য দায়বদ্ধতা। তো ব্যাকরণ থেকে একটা প্রশ্ন এবার দেখুন, যে আমরা যে বলি যে শব্দভাণ্ডার মানে এখানে 104 নম্বর প্রশ্নে কি বলেছে, শব্দভাণ্ডার 104। আচ্ছা, উল্লাস শব্দটা হচ্ছে তৎসম শব্দ, আমরা জানি এক একটা করে আমরা টার্গেট রাখি। উল্লাস যেটা শব্দ, উল্লাস শব্দটা হবে আমাদের তৎসম শব্দ। তার মানে সি এর লগে 2 ম্যাচ খাচ্ছে, তো C4 C1 C4 কেটে দিলাম, অর্থাৎ অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখুন 1-এর 3, তার মানে জানু শব্দটা হচ্ছে তদ্ভব শব্দ, ঠিক আছে? তারপর শহর শব্দটা হচ্ছে বিদেশি শব্দ, আর ঝলসানি শব্দটা হচ্ছে দেশি শব্দ। তো কিভাবে দেশি বিদেশি তৎসম অর্ধতৎসম এবং তদ্ভব শব্দ চেনার উপায়, কিছু শব্দ চেনার উপায় শর্ট ট্রিক্স আমি দিয়ে দিয়েছি, আমাদের চ্যানেলে ক্লাস আছে, আপনারা দেখে নিতে পারবেন। শব্দ দেখা মাত্র আপনারা বুঝতে পারবেন যে এটা দেশি না বিদেশি, নাকি তৎসম তদ্ভব নাকি অর্ধতৎসম। তো এই ধরনের ট্রিক দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবেন। আচ্ছা, কবিতাটির মধ্যে প্রকাশ পেয়েছে, তো কবিতাটির মধ্যে কিসের প্রকাশ পেয়েছে? তো এটা কারেক্ট আনসার হবে বর্তমান প্রজন্মের অবক্ষয়। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কবিতা গেল, প্যাসেজ গেল 15 মার্ক। এবার আমরা চলে আসি নেক্সট 15 মার্কের আমাদের যে প্যাডাগজি সেকশন রয়েছে। তো প্যাডাগজি সেকশনের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো এবার আমরা ডিসকাস করব। দেশ হচ্ছে এমন এক ধরনের শিখন যেখানে একটি শিশুকে বুদ্ধি বৃত্তি যুক্তি বৃত্তির মতো উচ্চস্তরীয় মানসিক প্রক্রিয়াগুলিকে ব্যবহার করতে হয়।
অর্থাৎ এমন একটা জিনিস যেখানে দেখুন এখানে পেশি সঞ্চালন দক্ষতা বলেছে। তো পেশি সঞ্চালন দক্ষতা বা ফাইন মোটর স্কিল মানে শিশুরা যে পেন্সিল ধরা শিখে বা কলম ধরা শিখে, এখানে সে যেভাবে আঁকিবুকি কাটাকাটি করে এই জিনিসটা বলা হয়। তো এটা কিন্তু আসলে হচ্ছে না, এটা এখানে বলা হচ্ছে উচ্চস্তরীয় মানসিক প্রক্রিয়া। তার মানে একটা কারেক্ট আনসার হবে এখানে কনসেপ্ট বা ধারণা শিখন। কেননা যে জিনিসের আপনার কনসেপ্ট যত ভালো আপনি বুঝতে পারবেন, ভালো শিখতে পারবেন, তার যেটা মানসিক প্রক্রিয়া কনসেপ্ট যদি ভালো করে জানেন, তাহলে সেই জিনিসটা আপনার অনেক বেশি কাল যাবৎ সেটা আপনার মাথায় থাকবে, যেটা আপনার শিশুকে, একজন শিশুকে বা আপনাকে বুদ্ধিবৃত্তি বা যুক্তিবৃত্তির মতো করে তুলবে। আচ্ছা, একটি শিশু কোনো বিষয়ের উপর অনেক চিন্তা ভাবনা করার পরেও আহ, ওই বিষয়ে নিজে থেকে সে অনুচ্ছেদ লিখে না, যদিও সেটা বড় কিংবা সমবয়স্ক কারোর সাহায্য পেলে লিখে ফেলতে পারে। এই সাহায্য বা সহায়তাকে কি বলা হয়? তাড়াতাড়ি কারেক্ট আনসার কি হয়? 107, খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো ভাই, খুব তাড়াতাড়ি। একটি শিশু কোনো বিষয়ের উপর অনেক চিন্তা ভাবনা করার পরেও সে নিজে থেকে কিছু একটা অনুচ্ছেদ লিখে না, কিন্তু তাকে যদি কেউ একজন সাহায্য করে, তখন কিন্তু সে জিনিসটা করতে পারে বা সে লিখতে পারে। তো এই ক্ষেত্রে এই যে সাহায্য করাকে কি বলা হয়? সমবয়স্ক শিক্ষণ মানে পিয়ার টিচিং, সমবয়স্ক পরামর্শ মানে পিয়ার কাউন্সিলিং, দলবদ্ধ শিক্ষণ মানে টিম টিচিং, স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে স্ক্যাফোল্ডিং। তো বুঝতে পারছেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে শিশুটা নিজে কিছু করতে পারলো না, তাকে অন্য কেউ যদি সাহায্য করে তখন সে কাজ করতে পারে। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলি স্ক্যাফোল্ডিং। এবং স্ক্যাফোল্ডিং যে ওয়ার্ড স্ক্যাফোল্ডিং, এটা দিয়েছিলেন আমাদের, কে দিয়েছিলেন? ভাইগোটস্কি। কে দিয়েছিলেন? ভাইগোটস্কি কাকু আমাদের এই টপিকটা তিনি দিয়েছিলেন। ঠিক আছে, কেমন? ভাইগোটস্কি। ভাইগোটস্কি আরও বলেছিলেন এমকেও, যে ব্যক্তি আমার থেকে বেশি জানে তাকে কি বলা হবে? এমকেও। এবং এই সম্পূর্ণ প্রসেসটাকে আমরা কি বলবো? যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি। তো ভাইগোটস্কির তথ্য আমরা প্রোভাইড করেছি, দেখে নেবেন। পাঠ্যপুস্তক সম্পর্কে নিচের কোন মন্তব্যটা সঠিক? পাঠ্যপুস্তক সম্পর্কে নিচের কোন মন্তব্যটা সঠিক? পাঠ্যপুস্তক পাঠ্যক্রমে প্রস্তাবিত লক্ষ্য পূরণের সহায়ক। পাঠ্যপুস্তক কোনো শিক্ষাবর্ষের অর্থাৎ শৈক্ষিক কার্যক্রমের পরিকল্পনা। পাঠ্যপুস্তক বদলযোগ্য নয়। পাঠ্যপুস্তক হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীর পক্ষে চূড়ান্ত বস্তু। তো পাঠ্যপুস্তক যে চূড়ান্ত বস্তু বা ফাইনাল থিং, এটা আমরা কখনো বলতে পারি না। পাঠ্যপুস্তক বদলযোগ্য নয়। কেন বদলযোগ্য নয়? পাঠ্যপুস্তকটা পরিবর্তন হতে পারে। সময় সময় অনেক পাঠ্যপুস্তক আমরা দেখেছি পরিবর্তন হয়েছে, এটা ভুল। তো এটা একটা শিক্ষাবর্ষের শৈক্ষিক কার্যক্রমের পরিকল্পনা না, বরঞ্চ পাঠ্যপুস্তকে কী থাকে? একটা কারিকুলাম থাকে। পাঠ্যপুস্তকে একটা পাঠ্যক্রম থাকে বা একটা কারিকুলাম থাকে, যেটা প্রস্তাবিত লক্ষ্য পূরণের একটা সহায়ক হিসাবে কাজ করে। সুতরাং এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি 109। তো 109-এর প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে? তাড়াতাড়ি কমেন্ট করুন তো। পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক হিসাবে আপনি আপনার শিক্ষার্থীদের আদ্যন্ত একটি পাঠ বা টেক্সট পড়তে বললেন। তারপর সেই পাঠটির প্রসঙ্গ ধরে তাকে কিছু প্রশ্নের উত্তর দিলেন। আপনি তাদের কিসে প্রউৎসাহিত করছেন? আপনি পঞ্চম শ্রেণীর একটা ক্লাসে গেছেন, আপনি ক্লাস 5-এর একজন শিক্ষক, আর আপনি ক্লাসে 5-এর একজন শিক্ষক হিসাবে ক্লাসে গেলেন। যাওয়ার পর শিক্ষার্থীদের আপনি একটা পাঠ খুব ভালোভাবে পড়তে দিলেন এবং বললেন যে তোমরা পাঠটা পড়ো। ঠিক আছে? পাঠটা পড়ার পর এই পাঠ থেকে আমি তোমাদের প্রশ্ন করব। তখন আপনি তাদের যে ধরনের পঠনের জন্য আপনি তাদের উৎসাহিত করলেন, সেটাকে আমরা কি বলতে পারি? তন্ন তন্ন পাঠ মানে স্ক্যানিং, নিবিড় পাঠ মানে ইন্টেনসিভ রিডিং, ভাষা ভাষা পাঠ মানে স্কিমিং, ব্যাপক পাঠ মানে এক্সটেন্সিভ রিডিং। ঠিক আছে? তো একজন যদি খুব ভালো করে পড়ে, যে তুমি আজকে এই টপিকটা ভালো করে পড়ো, তোমাকে এখান থেকে প্রশ্ন করব, তার মানে সেই জিনিসটা কি করবে? খুব ভালোভাবে পড়বে, মনোযোগ সহকারে পড়বে। আর যখন একটা জিনিস খুব মনোযোগ সহকারে পড়া হয়, ঠিক আছে, ঠান্ডা মাথায় ধীরে সম্পূর্ণ ডিটেলস পড়া হয়, একদম খুব মানে বলতে পারি যে অতি মনোযোগ সহকারে যদি পড়ে, সেটাকে আমরা ইন্টেনসিভ রিডিং বা নিবিড় পাঠ বলতে পারি। শিক্ষক হিসাবে আপনি একটি শিশু কয়েকটি শব্দের বানানে ভুল করলেও তার সার্বিক ভাষা ব্যবহারে প্রশংসা করলেন। এর মাধ্যমে আপনি ক্লাসে কোন পদ্ধতির ব্যবহার করেছিলেন?
তো সিটেট পরীক্ষার যে বাংলা ভাষার ক্লাস, এটা আমাদের প্রাইভেট ক্লাসও চলছে এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। বাংলা ভাষার সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের কাছে রয়েছে বা প্রতিদিন আমাদের মক টেস্ট হচ্ছে। আপনারা যদি এখনও আমাদের মক টেস্ট গ্রুপে জয়েন করতে চান তাহলে আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। সেটা স্বল্প ব্যয় সাপেক্ষ, কিছু সামান্য একটা আপনাদের পে করতে হবে, তারপর আমরা আপনাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে পারবো এবং প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফগুলো আপনারা পেতে পারবেন এবং মক টেস্ট দিতে পারবেন এবং প্রাইভেট ক্লাসও আমাদের চলছে, আপনারা অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে, সম্পূর্ণ বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আমরা কভার করছি। মোটামুটি কভার কোর্স হয়ে গেছে, এবার আমরা একবার রিভাইজ দিয়ে দেব। ঠিক আছে, তো যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই জয়েন করবেন, আপনারা পুরোনো ক্লাসগুলো দেখতে পারবেন। নতুন করে যে ক্লাসগুলো করব সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো এবং গতকালকে আমি একটা ক্লাস দিয়েছিলাম, এটা বাংলা প্যাডাগজির একটা ডিটেলস ক্লাস, আপনারা দেখে নেবেন। একটা ক্লাস আমরা প্রোভাইড করেছি। তো এই ক্লাসে আমরা বাংলা ভাষায় পুরো নিছুড় একটা আলোচনা করেছিলাম, প্যাডাগজি সবগুলা জিনিস। তো এইগুলা আপনারা খুব একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে নেবেন। তো এখানে একটি কথা বলা হয়েছিল যে একটি শিশু যদি বানান ভুল করে তবুও কোনো ফ্যাক্টর না, সেটা কোনো মারাত্মক ভুল নয়। সে যদি গ্রামাটিক্যালি ভুল করে তবুও কিন্তু ভুল নয়। যদি তার সার্বিক ভাষা ব্যবহার মোটামুটি ঠিক থাকে তবে তার ভাষা ব্যবহারে তাকে পরামর্শ করতে হবে। তো এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। সমগ্র ভাষা পদ্ধতিতে বানানের কোনো ফ্যাক্টর নয়, সে বানান ভুল পড়তে পারে, গ্রামাটিক্যালি অনেক কিছু ভুল করতে পারে, তবুও তাকে আমরা প্রশংসা করব। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। ভাষা অর্জন তখনই হয় যখন কি হয়, একটা শিশুর ভাষা অর্জন তখনই 100% সাকসেস হবে। কখন হবে? শিশুকে অনুবাদ অনুশীলন করতে দেওয়া হয়, শিশুকে পড়ার সুযোগ দেওয়া হয়, শিশু সেই ভাষার সংস্পর্শে আসে, শিশুকে ব্যাকরণের নিয়মাবলী শেখানো হয়। তো ভাষা অর্জন তখনই হবে যখন একটা শিশু সেই ভাষার সংস্পর্শে আসবে। ঠিক আছে, যখন একটা শিশু এই ভাষার একটা সংস্পর্শে আসবে তখন সে ভাষাটা শিখতে পারবে, অর্থাৎ ভাষাটা অর্জন করতে পারবে। কেমন? কারণ শিশুটা যদি যে ভাষা অর্জন করি অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের L1 বা মাতৃভাষাকে আমরা কি করি? অ্যাকোয়ার করি। তো মাতৃভাষাকে আমরা অ্যাকোয়ার তখনই করব যখন আমরা মাতৃভাষার সংস্পর্শে থাকব। ঠিক আছে, অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক যে ভাষা রয়েছে সেই ভাষাটা যদি সবসময় আমার কাছে কাছে থাকে, এই ভাষা সবসময় আমি কথা বলে ইউজ করি, তখন সেটা কী হয়? এই ভাষাটা আমার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়ে যাবে। ভাষা শিক্ষককে অবশ্যই শিক্ষার্থীদের মুক্ত লিখনের অগ্রগতি সাধনে সহায়তা করা উচিত। ভাষা শিক্ষককে অবশ্যই শিক্ষার্থীদের যে মুক্ত লিখন বা ফ্রি রাইটিং, এই ফ্রি রাইটিংয়ের অগ্রগতি সাধনে সহায়তা করা উচিত। কারণ মুক্ত লিখনের প্রধান সুফল হচ্ছে এতে শিক্ষার্থীরা ফ্রি রাইটিং, তো শিক্ষার্থীদের আমরা ফ্রি রাইটিং করাতে পারি। ফ্রি রাইটিং মানে কি? অবাধে লিখন। শিক্ষার্থীরা যা ইচ্ছা তা সে কী করতে পারে? লিখতে পারে। তো শিক্ষার্থীদের যে যা ইচ্ছা তা যদি আমরা লিখতে দিই তবে আমাদের লাভ হয়। এই ক্ষেত্রে কী লাভ হয় দেখি? লেখা বা না লেখার স্বাধীনতা পায়, বেশি লিখতে বা নিখুঁতভাবে লিখতে হবে বলে অনুভব করে না, তাদের মাতৃভাষার বৈশিষ্ট্যগুলি লিখিত ভাষায় সাঙ্গীকৃত করতে পারে, সাবলীল এবং সৃজনশীলভাবে লিখতে প্রোৎসাহিত হয়। তো সৃজনশীল ওয়ার্ড যেটা দেখতে পাচ্ছেন, সাবলীল, সৃজনশীল, এটা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। তো পজিটিভ ওয়ার্ডগুলি দেখে কিন্তু আমাদের টার্গেট করতে হবে এবং এগুলিকে আমাদের কিওয়ার্ড হিসাবে ধরে কাজ করতে হবে। তো সাবলীল এবং সৃজনশীলভাবে সে যদি লিখতে উৎসাহিত করি তো ফ্রি রাইটিংয়ের ক্ষেত্রে এটা যথেষ্ট লাভবান হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4। ড্যাশ হচ্ছে প্রদত্ত তথ্যার্থ মূল্যায়ন এবং অনুমান। নিচের কোন জিনিসটাকে আমরা বিয়ন্ড ফ্যাক্টস, এস্টিমেটিং এবং গ্যাসিং বলি? এটা মনে রাখবেন, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য নিরূপণ বা এক্সট্রাপোলেশন। যখন ওই এক্সট্রাপোলেশন হবে তো এক্সট্রাপোলেশনের মধ্যে সবগুলা তথ্যর ডিটেলস চলে আসবে, ফ্যাক্ট। এখান থেকে আমরা মূল্যায়নও চলে আসবে বা অনুমান বা গ্যাসিংও চলে আসবে। আচ্ছা, শ্রেণীকক্ষে মাতৃভাষা বর্জন করা হচ্ছে ড্যাশ পদ্ধতির চারিত্রিক বৈশিষ্ট্য। অর্থাৎ কোন পদ্ধতির মাধ্যমে মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ বা মাতৃভাষার প্রবেশ নিষিদ্ধ, এটা আমরা সবাই জানি। 114 কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কবে প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনারা কমেন্ট বক্সে জানান, তারপরে আপনাদের কতটুকু আপনারা বুঝতে পারলেন সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো 114 কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই।
তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে ডাইরেক্ট মেথড, প্রত্যক্ষ পদ্ধতি। তো ডাইরেক্ট মেথডে যা আছে, যে পদ্ধতিতে আছে, যে ভাষা আছে ওই ভাষা আমরা শেখাবো, সেখানে মাতৃভাষায় আমরা কোনোভাবে তাকে শেখাতে পারি না। সুতরাং ডাইরেক্ট মেথডে মাতৃভাষা বর্জন করা হয়। ভাষা শিখনে নির্ণায়ক অভিক্ষার উদ্দেশ্য, অর্থাৎ যদি ডায়াগনস্টিক টেস্ট করতে হয়, ডায়াগনস্টিক টেস্ট যদি করতে হয় তো ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্য কী? পিটিএম বা প্যারেন্ট টিচার মিটিংয়ে মা বাবাকে শিশুদের সম্পর্কে জানানো এবং তাদের প্রতি মনোযোগ হতে বলা, শিক্ষার্থীদের বিষয়বোধের ফাঁকগুলিকে বুঝতে পারা এবং উপযুক্ত নিরাময়মূলক পদক্ষেপ ব্যবহার করা। কারেক্ট আনসার পেয়ে গেছি। তো আমরা ডায়াগনস্টিক টেস্ট আমরা তখনই করব, বা যেটা আমাদের কারণ অনুসন্ধান, ডায়াগনস্টিক টেস্টের বাংলা হচ্ছে কারণ অনুসন্ধান পরীক্ষা। তো কারণটা আমরা তখনই কারণ অনুসন্ধান পরীক্ষা করব যখন দেখব যে সেই জিনিসগুলো পারছে না। তো কেন পারছে না এটার জন্য যে আমরা পরীক্ষাটা নেব, এটাই হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। অর্থাৎ তার উদ্দেশ্য হচ্ছে বিষয় বোধের ফাঁকগুলিকে বুঝতে পারা, অর্থাৎ কোন কোন জায়গা সে বুঝতে পারেনি এগুলো আমরা ধরে নেব এবং তার পরবর্তী সময় তার রেমেডি হিসাবে তাকে নিরাময়মূলক পদক্ষেপ দিয়ে দেবো, অর্থাৎ রিমিডিয়াল টিচিং দিয়ে দেব। আপনি একজন হিন্দিভাষী শিক্ষক, কিন্তু আপনাকে পাঠানো হয়েছে পাঞ্জাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে। দেখুন খেলা কীরকম ঘুরছে। আপনি একজন হিন্দিভাষী শিক্ষক, কিন্তু আপনাকে পাঠানো হয়েছে পাঞ্জাবের একটা প্রাথমিক বিদ্যালয়ে। যেহেতু আপনি স্থানীয় ভাষাটি জানেন না, সেহেতু এই ক্ষেত্রে আপনার কী উচিত? শিশুদের ভাষাটিকে সম্পদ হিসাবে ব্যবহার করা এবং শিক্ষাদান শুরু করে দেওয়া, ইংরেজির মাধ্যমে যোগাযোগ করা, সংশ্লিষ্ট গোষ্ঠীকে হিন্দি শেখার জন্য প্রণোদিত করা, অবিলম্বে কোনো হিন্দিভাষী অঞ্চলে বদলির চেয়ে আবেদন করা। এই ক্ষেত্রে দেখুন, হিন্দিভাষী শিক্ষক আমরা কখনো আপনি একজন হিন্দিভাষী শিক্ষক, আপনাকে যদি পাঞ্জাবে যদি অ্যাজ এ টিচার অ্যাপয়েন্ট করা হয়, আপনি কি সঙ্গে সঙ্গে কি ট্রান্সফারের জন্য কি আপনি কি আবেদন করবেন? কখনোই না, ট্রান্সফারের জন্য আবেদন করব না। এখানে হিন্দি ভাষার জন্য ছাত্রদের উৎসাহিত করব, যদি তারা হিন্দি শিখতেই পারে না আদৌ। ইংলিশ তো কোথায় আসছে না, অর্থাৎ এখানে কারেক্ট আনসার হবে রিসোর্স মানে সম্পদ, সেটা হবে মোস্ট পজিটিভ ওয়ার্ড। যে ভাষাটা এখানে রয়েছে ওই ভাষাকে সম্পদ হিসাবে আপনি গ্রহণ করবেন এবং শিক্ষাদান শুরু করবেন। যখন বলা হয় ভাষা যথেচ্ছ, তখন তার অর্থ কি দাঁড়ায়? ভাষা যথেচ্ছ, এটা কারেক্ট অ্যান্সার হবে ভাষার শব্দ এবং অর্থের মধ্যে কোনো অন্তর্নিহিত সম্পর্ক নাই। অর্থাৎ একটা শব্দ যেটা হয়তো বাংলায় যদি আমরা বলি তাহলে সেটা খুব একটা খারাপ শব্দ বোঝাবে। অর্থাৎ একটা শব্দ, সেই শব্দ ধরে নিন খ, যেমন খর, জাস্ট ফর এক্সাম্পল খর। খটা বাংলা ভাষায় ধরে নিন একটা গালি, ধরে নিন একটা নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে এই শব্দটা, নেগেটিভ সেন্টেন্স। কিন্তু এই খর উচ্চারণ যদি আমি হিন্দি ভাষায় করি তাহলে এই শব্দটা হয়তো মোস্ট পজিটিভ ওয়ার্ড হতে পারে। তার মানে এই যে ভাষার অর্থ এবং শব্দের মধ্যে কোনো অন্তর্নিহিত সম্পর্ক নেই, এটাকে বলা হয় ভাষার যথেচ্ছ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি। ব্যাকরণ শিখনের যে অবরোহী পদ্ধতি অনুসারে আমাদের কর্তব্য কী? তো অবরোহী পদ্ধতিতে আমরা কি জানি? অবরোহী পদ্ধতিতে আমরা জানি রুলস টু এক্সাম্পল, তাই তো, রুলস টু এক্সাম্পল। প্রথমে নিয়ম দেব, নিয়ম থেকে আমরা উদাহরণে যাব। তাই এখানে দেখুন অপশন নম্বর 1-এ রয়েছে নিয়মাবলী উপস্থাপন করা, এটাই হবে কারেক্ট আনসার। আমরা কোথায় যাব দেখছি না। নেক্সট প্রশ্ন, নিচের কোন শ্রেণীকক্ষ অনুশীলনটি শিক্ষার্থীদের মৌখিক ভাষা বিকাশে সাহায্য করে? নিচের কোন শ্রেণীকক্ষ অনুশীলন শিক্ষার্থীদের মৌখিক ভাষা বিকাশে সাহায্য করে? মুখস্থ করা আমরা কখনো মুখস্থ করাই না। চরিত্র অভিনয়, রোল প্লে, পজিটিভ ওয়ার্ড। অপরিচিত শব্দের সঠিক উচ্চারণ, অপরিচিত শব্দ করালে কতটা শব্দ পারবে ভুলে যাবে কোনো এক সময়, সমবেত পাঠের দ্বারা হবে না। তো কারেক্ট আনসার চরিত্র অভিনয় বা রোল প্লে হচ্ছে এখানে মোস্ট পজিটিভ ওয়ার্ড, এবং চরিত্র অভিনয় এবং রোল প্লে সে যত ভালোভাবে করবে তার মানে তার মৌখিক বা ওএলডি, ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বিকাশ তার তত দীর্ঘ হবে। আচ্ছা, কোনো একটি তথ্য নিষ্কাশনের উদ্দেশ্যে খুব ঘনিষ্ঠ বা গভীরভাবে কোনো পাঠ পঠনের দক্ষতা হচ্ছে লোকাল কম্প্রিহেনশন, ইনফারেন্সিয়াল, তারপর এভালুয়েটিভ, তারপর গ্লোবাল। তো কোনো একটা তথ্য, একটা পার্টিকুলার ডাটা, যে কোন সময় পাঠটা হচ্ছে, এখানে কি নাম রয়েছে,
কি দাম রয়েছে, তার কি রয়েছে, অর্থাৎ পার্টিকুলার কোনো জিনিস যদি আমরা খুঁজতে যাই, খোঁজার জন্য যদি আমরা গভীরভাবে পাঠ করি, এটাকে বলা হবে লোকাল কম্প্রিহেনশন। আর যদি ওভারঅল ডিটেলসটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটাকে বলা হবে গ্লোবাল বা বৈশ্বিক বোধ বা গ্লোবাল কম্প্রিহেনশন। তো এটা হচ্ছে আমরা আজকে সম্পূর্ণ প্রশ্নের 30টা প্রশ্ন এবারে সলভ করলাম, ঠিক আছে। তো তার পরবর্তী ক্লাসে আমরা এই সেটের ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে, এটা ডিসকাস করব। পরবর্তী সময় আমরা পেপার 2 আলোচনা করব এবং বাংলা ভাষার প্রত্যেকটা ক্লাস আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। অনেকগুলো ক্লাস আছে, ফ্রি ক্লাস দেখতে পারেন, কিংবা প্রাইভেট ক্লাসে জয়েন হতে পারেন, বা মক টেস্টের গ্রুপে জয়েন হতে পারেন, বা যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। তবে পিডিএফ কিন্তু একটু সামান্য আমাদের পে করতে হয়, ঠিক আছে। তো এটা আমাদের পেইড কোর্সে আমরা পেইড কোর্সে অলরেডি সবগুলো ফাইল শেয়ার করে দেওয়া হচ্ছে। আর নতুন করে আপনারা যদি স্টাডি মেটেরিয়ালস বাংলার পুরো ডিটেলস যদি আপনারা নিতে চান, তাহলে অবশ্যই আমরা একটা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এই সহজ গুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদেরকে যথেষ্ট সাহায্য করা হবে, ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী একটা ক্লাসে খুব শীঘ্রই কথা বলছি। জয় হিন্দ।